হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। আজকের এই লেকচারে আমরা রোধের সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব। এর ঠিক আগের লেকচারে আমরা রোধের শ্রেণী সমবায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যে মান হয় তার একটা ফর্মুলাও প্রতিষ্ঠা করেছি। এই ভিডিওতে রোধের সমান্তরাল সমবায় কি, রোধের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি, রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত হয়, এই বিষয়গুলো খুব সহজভাবে আলোচনা করব। তারপরেই রোধের সমান্তরাল সমবায় থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব। তো চলো শুরু করি রোধের সমান্তরাল সমবায়। তো রোধের সমান্তরাল সমবায় খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদের শ্রেণী সমবায়টা আর একবার মনে করে নিতে হবে। রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে একটা রোধের ঠিক শেষ প্রান্তেই যদি আর একটা রোধ যুক্ত থাকে, মানে রোধগুলো যদি পর পর যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা শ্রেণী সমবায় বলেছিলাম। এবং সেখানে সমান্তরাল সমবায়েরও একটু টাচ দিয়েছিলাম। যদি কতকগুলো রোধের প্রথম প্রান্ত, মানে এইভাবে যদি রোধগুলো থাকে, ধরো এইভাবে আমি তিনটে রোধ নিয়েছি, তাহলে দেখো তো রোধগুলোর বৈশিষ্ট্য কি, কিভাবে রোধগুলো যুক্ত আছে, খেয়াল করলেই তোমরা বলতে পারবে। দেখো, এই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু এবং এই বিন্দুটার নাম দিলাম আমি বি বিন্দু। এই রোধটার নাম দিলাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, তিনটে রোধ। তাহলে রোধগুলো কি অবস্থায় যুক্ত আছে দেখো, প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে বেঁধে দেওয়া হয়েছে এবং শেষ প্রান্তগুলোকে আর একটা নির্দিষ্ট বিন্দুতে বেঁধে দেওয়া হয়েছে, তাই কিনা? এর ফলে যে সমবায়টা তৈরি হয়েছে এটাকে আমরা রোধের সমান্তরাল সমবায় বলছি। তাহলে যদি আমরা ডেফিনেশন দিতে চাই যে রোধের সমান্তরাল সমবায় কি, তাহলে আমরা বলতে পারবো যে যদি কতকগুলো রোধের প্রথম প্রান্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলোকে আর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়, তাহলে রোধের যে সমবায়টা আমরা পাবো সেই সমবায়টাকে রোধের সমান্তরাল সমবায় বলা হয়। আবার খেয়াল করো, কতকগুলো রোধের দেখো প্রত্যেকের প্রথম প্রান্তগুলোকে একটাই বিন্দুতে যোগ করেছি আর শেষ প্রান্তগুলো সবার আর একটা বিন্দুতে যুক্ত করেছি। এর ফলে রোধের যে সমবায়টা আমরা পেয়েছি সেটাকে রোধের সমান্তরাল সমবায় বলছি। তাহলে লিখে ফেলি, কতকগুলো রোধকে যদি এমন ভাবে যুক্ত করা হয় যে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলোকে আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয় তাহলে তাকে রোধের সমান্তরাল সমবায় বলে। তাহলে তাকে রোধের সমান্তরাল সমবায় বলা হয়।
সমান্তরাল সমবায় বোঝা গেল যে কতকগুলো রোধকে যদি এমন ভাবে যুক্ত করা হয় যে প্রত্যেকের প্রথম প্রান্তটাকে একটা বিন্দুতে এবং শেষ প্রান্তগুলোকে আরেকটা বিন্দুতে যুক্ত করে দেওয়া হয়, তাহলে তাকে রোধের সমান্তরাল সমবায় বলবো। তাহলে পাশের চিত্রে বা প্রদত্ত চিত্রে রোধের সমান্তরাল সমবায় দেখানো হয়েছে। বোঝা গেল? তাহলে রোধের সমান্তরাল সমবায় গেল। এবার দেখো রোধের সমান্তরাল সমবায়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। তাহলে রোধের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য, রোধের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে দেখো। প্রথম বৈশিষ্ট্যটা খেয়াল করো যে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে যুক্ত থাকে এবং শেষ প্রান্তগুলো আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে, এটা আমরা বলতেই পারি। তাহলে 1 নম্বর হচ্ছে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলি অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে। 1 নম্বর বৈশিষ্ট্য গেল। দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ভালো করে বোঝো। এই বিন্দুটার বিভবটা ধরো VA এবং এই বিন্দুটার বিভবটা ধরো VB। তাহলে বলো তো R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? দেখো R1 রোধটা এ বিন্দুতে যুক্ত আছে, এদিকে বি বিন্দুতে, তাহলে বিভব প্রভেদ কত? R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস VB। এবার R2 রোধটা দেখো, R2 রোধটাও কিন্তু এই প্রান্তে, এই বিন্দুতে আর এই বিন্দুতেই যুক্ত আছে। তাহলে R2 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? দেখো VA মাইনাস VB। ঠিক আছে। আবার দেখো R3 রোধটাও কিন্তু ওই দুটো বিন্দুতেই যুক্ত আছে। তাহলে R3 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস VB। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান। খুবই ইম্পর্টেন্ট যে সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান থাকে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সমান্তরাল সমবায়ে। তাহলে আমরা লিখে দিই সমান্তরাল সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান থাকে, সমান হয়। প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়। কি লিখেছি দেখো, সমান্তরাল সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়। ব্র্যাকেটে আমি লিখে দিতে পারি VA মাইনাস VB। দেখো প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস VB। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর বৈশিষ্ট্যটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়, আমি এই উপর দিকটা মুছে দিচ্ছি। খেয়াল করো, এইখানে একটা জিনিস খেয়াল করো। ধরো এই পর্যন্ত I পরিমাণ কারেন্ট আসলো, এইখান পর্যন্ত ধরো I পরিমাণ কারেন্ট আসলো। এখন এই কারেন্টটা এ বিন্দুতে আসার পরে দেখছে যে তার সামনে 3টে রাস্তা। এইটা হচ্ছে একটা রাস্তা, এইটা হচ্ছে একটা রাস্তা, এইটা হচ্ছে একটা রাস্তা।
তাহলে এই আই কারেন্টটা কি করবে বলো তো, তিনটে রাস্তাতে ভাগ হয়ে যাবে। যেমন একটা আমি উদাহরণ যদি দিই তোমাকে, যে ধরো এই পর্যন্ত একটা বড় রাস্তা ছিল বা পাইপ ছিল, ধরো এই পর্যন্ত একটা বড় পাইপ, এইখানে আসার পরে দেখা যাচ্ছে যে তিনটে ছোট ছোট পাইপের সঙ্গে এটা যুক্ত আছে, তিনটে ছোট ছোট পাইপের সঙ্গে যুক্ত আছে, তিনটে। তাহলে দেখো তো আমি এইভাবে এঁকেছি, এইভাবে তিনটে ছোট ছোট পাইপের সঙ্গে এইখান দিয়ে ধরো আই জিনিসটা ঢুকলো, এইখানে এসে দেখছে তিনটে রাস্তা, তাহলে এই আইটা কি হবে, তিনটে রাস্তা দিয়ে বেরোবে। এবং কিভাবে সেটা যাবে, যে রাস্তাটাতে কম বাধা পাবে সেই রাস্তাটাতে বেশি যাবে, যে রাস্তাটাতে বেশি বাধা দেবে সেই রাস্তাটাতে কম যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম। আমরা হলেও তাই করতাম, যে ধরো এইখানে অনেক মানুষ এই রাস্তা দিয়ে আসছে, এবার এসে দেখছে এখানে তিনটে রাস্তা আছে, তাহলে ও মানুষগুলো কি করবে, দেখবে যে যে রাস্তাটাতে গেলে কোনো সমস্যা হবে না সেই রাস্তাটাতে বেশি সংখ্যক মানুষ যাবে, তারপরে যেটাতে তার থেকে একটু কম সমস্যা সেটাতে যাবে তার থেকে, মানে এইভাবে ভাগ হয়ে যাবে, যে যেখানে সমস্যা হবে না সেখান দিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকবে। তাহলে এইখানে দেখো আসার পরে ধরো যে এইটার মধ্য দিয়ে I1 পরিমাণ গেল, I2 গেল, এটা হচ্ছে I3 গেল, তাহলে এই আইটাই তো এখানে এসে ভাগ হলো। তাহলে আমরা বলতে পারি কিনা বলতো যে I সমান I1 প্লাস I2 প্লাস I3, তাই না? এইখানেও কি হয়, যে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কিন্তু আলাদা আলাদা হয়। এইখানটাতে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলাদা হয়। কেন বলতো, যে প্রত্যেকটি রোধের মান আলাদা। এবার যে রোধটা বেশি বাধা দেবে, রোধ মানেই তো বাধা, তাহলে যে বেশি কারেন্টকে বাধা দেবে সেই রোধের মধ্য দিয়ে কারেন্ট কম যাবে, যে রোধটা কম বাধা দেবে সেই রোধটার মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে। বোঝা গেল? তাহলে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য লিখছি এখানে। 3 নম্বর, প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলাদা হয়। বোঝা গেল? ধরো এইটার মধ্য দিয়ে R1 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে ধরো I1, R2 রোধের মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহ যাচ্ছে I2 এবং R3 এর মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহ যাচ্ছে I3। তাহলে আমরা কি লিখতে পারি এখানে আরেকটা আমি, তাহলে এইখানে I সমান কি লিখবো বলতো, I1 প্লাস I2 প্লাস I3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এটা কার ক্ষেত্রে বলতো, শুধুমাত্র সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল করো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি হয়েছিল, সমান হয়েছিল। তার কারণ রোধগুলো তো তখন এইভাবে যুক্ত ছিল, এইখান দিয়ে যখন আই কারেন্ট ঢুকে গেছিল তখন তার কাছে কোনো বিকল্প রাস্তা ছিল না, ফলে এর মধ্য দিয়েও কারেন্টটা যেতে বাধ্য হয়েছিল। এইখানে এসে দেখছে যে এর কাছে অনেক রাস্তা আছে, তো যে কম বাধা দেবে তার মধ্য দিয়ে যাব, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তাহলে দেখো শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে কি হয়েছিল, তড়িৎ প্রবাহ সমান হয়েছিল। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলাদা, মানে উল্টো জিনিসটা। আরেকটা জিনিস এখানে খেয়াল করো, সমান্তরাল সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়, কিন্তু শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যটা একবার খুলে দেখো, সেখানে লেখা আছে যে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা হয়। তাহলে দেখো শ্রেণী সমবায়ে যা যা ঘটনা ঘটেছিল, সমান্তরাল সমবায়ে তার উল্টোটা ঘটছে। শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমান হয়েছিল, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলাদা। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা আলাদা ছিল, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদটা সমান। বোঝা গেছে? এইখানে আমরা একটা স্টার দিয়ে একটা পয়েন্টে লিখবো। কি লিখবো বলতো, যে রোধের মান বেশি সেই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। বোঝা গেল? তাহলে যে রোধটির মান বেশি, যে রোধটির মান বেশি সেই রোধটির মধ্য দিয়ে
মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। এটা মাথায় জানা থাকে। বোঝা গেল? তাহলে আমরা রোধের সমান্তরাল সমবায় জিনিসটা কি জানলাম, রোধের সমান্তরাল সমবায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটাও জানলাম, এবং এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ হয় সেই তুল্য রোধের মানটাকে নির্ণয় করব। চলো। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয়। তাহলে আমাদেরকে ছবিটা আগে এঁকে নিতে হবে। এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, এই বিন্দুটার বিভবটা ধরো ভি এ, এই বিন্দুটার বিভবটা হচ্ছে ভিবি, এই কারেন্টটা ধরো আই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি R1, R2 ও R3 রোধ তিনটি সমান্তরাল সমবায়ে এ ও বি বিন্দুতে যুক্ত আছে, এ ও বি বিন্দুতে যুক্ত আছে। এখন R1, R2 ও R3 রোধ তিনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যথাক্রমে I1, I2 ও I3 হলে I1, I2 ও I3 হলে I সমান কি লিখতে পারবো আমরা? I1 প্লাস I2 প্লাস I3। বলো তাই কিনা? এটা লিখতে পারবো, যেখানে I হলো বর্তনীটার মূল প্রবাহ। দেখো I1টা হচ্ছে R1 এর মধ্য দিয়ে কারেন্ট, I1টা কি R1 এর মধ্য দিয়ে, I2টা হচ্ছে R2 এর মধ্য দিয়ে, I3টা হচ্ছে R3 এর মধ্য দিয়ে। কিন্তু এই যে আইটা হচ্ছে পুরো বর্তনীটার মূল যে প্রবাহটা সেটা হচ্ছে I। ঠিক আছে, এখন আমরা দেখো প্রত্যেকের দুই প্রান্তের বিভব প্রভেদ কত বলতো? VA মাইনাস VB। তাহলে আমরা সেটাও লিখতে পারি R1, R2 ও R3 রোধ তিনটির প্রত্যেকের প্রান্তীয় বিভব প্রভেদ সমান হচ্ছে VA মাইনাস VB। ঠিক, VA মাইনাস VB। তাহলে আমরা কি করতে পারি বলতো? এটাকে 1 নম্বর, এই সমীকরণ যেটা আমরা বানিয়েছি এখানে, এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো, 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখো। তাহলে দেখো
R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট কত I1 এবং প্রান্তীয় বিভব প্রভেদ কত VA মাইনাস VB। তাহলে R1 R2 এবং R3 প্রত্যেকের ক্ষেত্রে ওহমের সূত্রটাকে প্রয়োগ যদি করি তাহলে কি লিখতে পারবো, R1 রোধের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই বলতো, ওহমের সূত্র প্রয়োগ করলে প্রান্তীয় বিভব প্রভেদ কত আছে VA মাইনাস VB সমান কত I1 R1, তাই কিনা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলতো, I1 সমান কি লিখতে পারবো দেখো তো, VA মাইনাস VB সমান বাই R1। এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও। I1 সমান কত পেলাম, VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। আবার R2 রোধের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে পাই। কার ক্ষেত্রে, R2 রোধের ক্ষেত্রে কি লিখতে পারবো, VA মাইনাস VB সমান হচ্ছে I2 R2। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারছি, I2 সমান হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। এটাকে 3 নম্বর নাম দাও। ঠিক আছে, একইভাবে আমরা কি করব বলতো, একইভাবে এখানটা আমি মুছে দিচ্ছি, আমার জায়গা নেই, তোমরা পরপর লিখতে থাকো। তাহলে একইভাবে আবার R3 রোধের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে পাই। কি পাচ্ছি, VA মাইনাস VB সমান I3 ইন্টু R3। তাহলে I3 সমান হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। এইটাকে আমরা কি করব, 4 নম্বর নাম দিয়ে দেব। তাহলে খেয়াল করো তো যে এই 2, 3 এবং 4 I1 I2 এবং I3 এদের মানটা যদি 1 নম্বর সমীকরণে দেখো I1 I2 I3, 1 নম্বর সমীকরণে I1 I2 এবং I3 এর মান বসিয়ে পাই। কি পাই দেখো তো, তাহলে আমি এইদিকে লিখছি, 1 নম্বর সমীকরণে I1 I2 ও I3 এর মান বসিয়ে পাই। মান বসিয়ে কি পাবো দেখো তো, I সমান পাবো, I1 এর মান হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই R1, VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। ও এটা R2, এটা R3। তাহলে দেখো সবার VA মাইনাস VB আছে, তাহলে কমন নিয়ে নাও, VA মাইনাস VB কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকবে তাহলে, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বোঝা গেল। তাহলে I সমান আমরা এটা পেলাম। এই সমীকরণটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেব। 5 নম্বর সমীকরণ হয়ে গেল এটা। এবার এই দিকটা আমি মুছবো। দেখো এখন আমরা কি করতে চাইছি বলতো, এই 3টে রোধকে তুলে ছুঁড়ে ফেলে দেব, দিয়ে নতুন একটা রোধ লাগাবো। মানে অনেকগুলো রোধ আমাদের ভালো লাগছে না, এই রোধগুলোকে খুলে ফেলে দেব এবং একটি মাত্র রোধ লাগাবো। সেই রোধটা কি করবে,
এরা যা যা করছিল সেই রোধটাকে তাই তাই করতে হবে। এই রোধগুলো কি কি করছিল বলতো? আই প্রবাহ বজায় রেখেছিল বর্তনীতে, এবং বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত বজায় রেখেছিল? দেখো ভি এ মাইনাস ভিবি। তাহলে আমরা বলতে পারি যে যদি আর পি, দেখো আর পি লিখবো, আর পি, পি ফর প্যারালাল, তাহলে আর পি মানে হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। যেমন এখানে আর এস লিখেছিলাম, এস ফর সিরিজ কম্বিনেশন, তো আর এস ছিল শ্রেণী সমবায়ের তুল্য রোধ, এই আর পিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি যদি R1 R2 ও R3 এর তুল্য রোধ এর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি হয়, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি হয়, তাহলে আরপি কে এ ও বি বিন্দুতে যুক্ত করা হলে বর্তনীর প্রবাহ মাত্রা আই ও বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি হবে। ঠিক আছে, তাহলে তার মানেটা কি? এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এখানে যদি আমি এরকম করে আর পি কে লাগিয়ে দিই, তাহলে কারেন্ট কত যাবে? আই কারেন্টে যাবে, এটা হচ্ছে বিভব ভি এ, এটা হচ্ছে বিভব ভিবি, তাহলে এই রকম হবে। এখন এর ক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্রটাকে লাগিয়ে দিই তাহলে কি পাবো বলো তো? তাহলে এখন আর পি এর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো বলো তো? ভি এ মাইনাস ভিবি সমান আই, দেখো বর্তনী প্রবাহ কত? আই, এবং রোধ কত আছে দেখো তো? আর পি আছে। তাহলে এইখান থেকে আই সমান কত লিখতে পারবো বলো তো? ভি এ মাইনাস ভিবি ইন্টু 1/RP, এইটাকে আমরা কত নাম্বার দেব? 6 নম্বর দেব। দেখো মজার বিষয়টা ঘটে গেছে, দেখো এখানে 5 নম্বর সমীকরণ, এখানে দেখো 6 নম্বর সমীকরণ। 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণের তুমি বাম দিকটা লক্ষ্য করো, এরো আই। তাহলে এই সমীকরণ দুটোর বাম দিক যদি সমান হয় তাহলে ডান দিক সমান হবে না কেন কাকা? হতেই হবে। তাহলে তুলনা করে পাই 5 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণকে তুলনা করে পাই। লিখো, তাহলে আমি কোথায় লিখবো কাকা? এখানে লিখবো। তাহলে এখন 5 ও 6 নম্বর সমীকরণকে তুলনা করে পাই, 5 নম্বর ও 6 নম্বর সমীকরণকে তুলনা করে পাই। কি পাই দেখো তো? ভি এ মাইনাস ভিবি ইন্টু 1/RP সমান কি হবে দেখো? ভি এ মাইনাস ভিবি ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে কি দাঁড়ালো? 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বোঝা গেল কিনা? তাহলে এইটাই হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান নির্ণয়ের ফর্মুলা। বোঝা গেল? তাহলে
লিখে ফেলি, এটি হলো, বক্স করো, খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক করতেই হবে এখান থেকে। এটি হলো সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয়ের গাণিতিক সম্পর্ক। হয়ে গেল। তাহলে এটাকে একেবারে বক্স করো, হাইলাইট করো, সারা জীবন মনে রেখো। এখান থেকে বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষাতেও অঙ্ক আসে, আর মাধ্যমিকে তো আসেই, সে নিয়ে তো কোনো গল্পই নাই। হলো, এবার এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধটা পেলাম, তার কিছু বৈশিষ্ট্য আছে, তুল্য রোধটার বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা করব সমান্তরাল সমবায়ের তুল্য রোধের বৈশিষ্ট্য। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের বৈশিষ্ট্য, দেখো তো কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি, যে দেখো তুল্য রোধের অনন্যক, মানে অন বাই মানে অনন্যক হয়ে আছে, রেসিপ্রোক্যাল। তাহলে তুল্য রোধের অনন্যক সমান প্রত্যেকটি রোধের অনন্যকের যোগফলের সমান। দেখো 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, মানে অনন্যক গুলোর যোগফল। তাহলে আমরা বলতে পারি তুল্য রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের অনন্যক সমান প্রত্যেকটি রোধের অনন্যকের যোগফলের সমান। 2 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো। ধরো R1 সমান 1 ওহম, R2 সমান 2 ওহম, R3 সমান হচ্ছে 3 ওহম নিলাম। তাহলে 1/rp, তাহলে 1/rp সমান কত হবে? 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 সমান কত হবে? 1 প্লাস, এই দুটোর লসাগু কত? 6, আর যোগ কত? 3 প্লাস 2, তাহলে কত হলো? 1 প্লাস 5/6 সমান কত হবে? 11/6। তাহলে 1/rp সমান 11/6। তাহলে rp সমান কত হলো বলো তো? 6/11। এই 6/11টা কি বলো তো? লেস দেন 1 নয়, একের থেকেও তো কম। 6/11 মানে একের থেকেও কম। তাহলে তুমি খেয়াল করো তো, যে R1 এর মান ছিল 1 ওহম, R2 এর মান ছিল 2 ওহম, R3 এর মান ছিল 3 ওহম, এরকম ছিল। তো সব থেকে কম রোধ কোনটা ছিল? 1 ওহম। আর তুল্য রোধের মান কত হলো? দেখো 1 ওহমের থেকে কম। তাহলে দেখতে পাচ্ছি যে বর্তনীতে সব থেকে যে রোধটা কম ছিল, তুল্য রোধের মান তার থেকেও কম। মজার বিষয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো উল্টো ঘটনা ঘটেছিল, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বর্তনীতে সব থেকে বেশি যে রোধটা ছিল, তুল্য রোধের মান তার থেকেও বেশি হয়েছিল। আর এখানে সব থেকে যে রোধটা কম, তুল্য রোধের মান তার থেকেও কম হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বর্তনীর সব থেকে ছোট রোধের, বর্তনীর সব থেকে ছোট রোধের চেয়েও কম হয়। বর্তনীর সব থেকে ছোট রোধের চেয়েও কম হয়। এই দুটো বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। এবার
এই সমান্তরাল সমবায়ের কিছু বাস্তব অ্যাপ্লিকেশন, যেমন বাড়িতে তোমরা এত ফ্যান, টিভি, ফ্রিজ, লাইট সব কিছু জ্বালাচ্ছ, তো কখনো কি ভেবে দেখেছো যে এই টিভি, ফ্যান, ফ্রিজ, এসি, লাইট এগুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে নাকি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এবং কেন যুক্ত আছে ভেবে দেখো, আজকে ভাববে। দেখো, মুছে দিলাম আমি এখানটা। আমি দেখাচ্ছি, বিষয়টা দেখাচ্ছি, তাহলে তোমরা ধরো এইটা হচ্ছে বোর্ড, এই বোর্ড থেকে তুমি ধরো একটা লাইট জ্বালিয়েছো, এখানে লাইট, এই লাইটের পর তুমি এখানে একটা ফ্যান জ্বালিয়েছো, ফ্যান 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 একটা ফ্যান চলছে এখানে, ঠিক আছে। এরপরে ধরো এখান থেকে একটা টিভি চলছে, টিভি টিভি ফ্যান, লাইট। তাহলে দেখো এগুলো প্রত্যেকে এক একটা রোধ, তাই তো? আচ্ছা, তাহলে দেখো লাইটটা যেখানে শেষ হয়েছে এই জায়গাটাতে, সেখানে কি হয়েছে, তুমি ফ্যানটা লাগিয়েছো, আবার ফ্যানটা যেখানে শেষ হয়েছে সেখানে তুমি টিভিটা লাগিয়েছো বোর্ড থেকে, এরকম। এবার বিষয়টা হচ্ছে যে রাত হয়েছে, গরমের দিন, রাত হয়েছে, তুমি কি করতে চাইছো, লাইটটা অফ করতে চাইছো। লাইটটা অফ না করলে আলোতে ঘুম আসবে না, তো লাইটটা তুমি অফ করতে চাইছো, টিভিটাকেও অফ করতে চাইছো, কিন্তু গরমের দিন বলে তুমি ফ্যানটাকে চালাতে চাইছো। এবার একটা সুইচেই আছে, এখানে একটা সুইচ থেকে তুমি পরপর লাগিয়েছো। কি সমস্যাটা হবে বলো তো, তুমি সুইচ যদি অফ করো তাহলে একসাথে তিনটেই অফ হয়ে যাবে, আর যদি অন করে রাখতে চাও তাহলে এখানে ফ্যানও চলবে, এখানে লাইটও, মানে এখানে ফ্যান চলবে, এখানে লাইট জ্বলবে, এখানে টিভিতে বম করবে সব সময়, তাহলে ঘুম হবে না। তাহলে দেখো তুমি এই শ্রেণী সমবায়ে যদি রোধগুলো যুক্ত থাকে, তাহলে এই যে যন্ত্রপাতি, মানে অ্যাকচুয়ালি রোধ মানে তো তড়িৎ যন্ত্রপাতি, তো সেই তড়িৎ যন্ত্রপাতিগুলোকে তুমি ইচ্ছা মতো অন অফ করতে পারবে না। মানে তুমি এখানে চাইছো শুধু ফ্যান চলুক, লাইট বন্ধ হোক, টিভি বন্ধ হোক, কিন্তু তুমি যেমনই এগুলোকে বন্ধ করতে চাইছো ফ্যানও বন্ধ হয়ে যাচ্ছে, গরমে এবার সিদ্ধ হও। তাহলে বুঝতে পারছো, শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তড়িৎ যন্ত্রপাতিগুলোকে ইচ্ছা মতো অন অফ আমরা করতে পারবো না। তাহলে বাড়িতে তো আমরা সব সময় একটা ফ্যান আরামসে সুইচ দিয়ে বন্ধ করে দিই, লাইট জ্বলে, অথবা লাইটকে অফ করে দিই, ফ্যান চলে। তার মানে নিশ্চয় বাড়িতে যন্ত্রপাতিগুলো শ্রেণী সমবায়ে যুক্ত নেই। তাহলে কিসে আছে কাকা? সমান্তরাল সমবায়। তাহলে দেখা, এইটা হচ্ছে তোমার পুরো বোর্ডটা, এইখানে একটা বোর্ডের সুইচ, এইখানে একটা বোর্ডের সুইচ, এইখানে একটা বোর্ডের সুইচ, তিনটে। এইখান থেকে তুমি কি করেছো কাকা, এইখান থেকে তুমি লাইটটাকে আরামসে লাগিয়েছো, লাইটটা জ্বলছে। এইখান থেকে তুমি কি করেছো, ফ্যানটাকে লাগিয়েছো, ফ্যানটা চলছে এইখানে, ঠিক আছে। এইখান থেকে তুমি কি করেছো, টিভিটাকে লাগিয়েছো, টিভিটাকে, ঠিক আছে, টিভিটাকে লাগিয়েছো। এর ফলে তুমি লাইট চলছিল সন্ধ্যাবেলায়, ফ্যানও চলছিল, টিভিও চলছিল, টিভি দেখছো হাওয়াতে বসে আরাম করে। এবার রাত হয়েছে, ঘুম আসছে, গরমের দিন, তুমি চাইছো লাইটটা অফ হয়ে যাক, তুমি এখানকার সুইচ টিপে দিলে লাইট অফ হয়ে গেল, ফ্যানের উপরে কোনো প্রভাব পড়লো না। বা তুমি চাইলে টিভিটা এবার অফ হোক, টিভির সুইচটাকে অফ করে দিলে টিভি অফ হয়ে গেল, কিন্তু ফ্যানটা অফ হলো না। তার মানে তুমি যন্ত্রপাতিগুলোকে যেটা খুশি অফ, যেটা খুশি অন করতে পারছো, মানে একটা অফ করতে গিয়ে আরেকটাও অফ হয়ে যাচ্ছে না। বোঝা গেল? তাহলে বাড়িতে যত তড়িৎ যন্ত্রপাতি আছে সবাই কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার কারণটা বুঝতে পারলে, যে কোনো তড়িৎ যন্ত্রপাতিকে আমরা কি করতে পারি, যে কোনো তড়িৎ যন্ত্রপাতিকে ইচ্ছা মতো অন অফ করতে পারি। আরেকটা সুবিধা আছে, আরেকটা সুবিধা কি বলতো, যে একটু আগে আমরা পড়লাম যে সমান্তরাল সমবায়ে যুক্ত
যদি একাধিক রোধ মানে তড়িৎ যন্ত্র সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়। এবার দেখো আমাদের বাড়িতে যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে 220 ভোল্ট। তার মানে যন্ত্রপাতিগুলোকে যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে লাইটটাও 220 ভোল্টে জ্বলবে, ফ্যানটাও 220 ভোল্টে জ্বলবে এবং টিভিটাও 220 ভোল্টেই চলবে। শ্রেণী সমবায় কিন্তু হতো না। শ্রেণী সমবায়ের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করো যে শ্রেণী সমবায়ের প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা হয়। মানে এইটার যা বিভব প্রভেদ হবে এটার বিভব প্রভেদ তার থেকে কম হবে, এটার বিভব প্রভেদ আরো কম হবে। ফলে একজন বেশি আলোয় জ্বললে অন্যজনের আলো কমে যাবে, ভাগ হয়ে যাবে, কেড়ে নেবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে স্টার দিয়ে নোট বলে লিখব যে বাড়িতে সমস্ত তড়িৎ যন্ত্রপাতি কোন সমবায়ে যুক্ত থাকে? বাড়ির ওয়্যারিং এর ক্ষেত্রে সমস্ত তড়িৎ যন্ত্রপাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কারণ বলে লিখব, কারণ। তাহলে কটা কারণ পেলাম আমরা? দুটো কারণ পেলাম। 1 নম্বর, প্রত্যেকটি তাহলে তড়িৎ যন্ত্রপাতিগুলোকে বাড়ির তড়িৎ যন্ত্রপাতিগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে প্রত্যেকটি যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদটা সমান হয়, অর্থাৎ প্রত্যেকটি যন্ত্র সমান ভোল্টেজে অন থাকে। তাহলে বাড়ির তড়িৎ যন্ত্রপাতিগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রত্যেকটি যন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদ সমান, অর্থাৎ 220 ভোল্ট থাকে প্রত্যেকটি। হলো আর একটা কারণ কি বললাম, যে যন্ত্রপাতিগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে যে কোনো একটি যন্ত্রকে ইচ্ছামতো অন বা অফ করা যায়। তড়িৎ যন্ত্রগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে যে কোনো একটি যন্ত্রকে ইচ্ছামতো অন বা অফ করা সম্ভব। বুঝা গেল? তাহলে এইটা হলো যে তড়িৎ যন্ত্রপাতিগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করার সুবিধা। তাহলে কোশ্চেনটা এইভাবে পড়ে যে বাড়ির তড়িৎ যন্ত্রপাতিগুলোকে শ্রেণী বা কোন সমান্তরাল শ্রেণী না সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়? তাহলে সমান্তরাল সমবায়ে। আরেকটা কোশ্চেন পড়ে যে বাড়ির তড়িৎ যন্ত্রগুলোকে কোন সমবায়ে যুক্ত করা হয়, এর সুবিধা কি? তাহলে বাড়ির তড়িৎ যন্ত্রপাতিগুলোকে সব সময় সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, এর সুবিধা এই দুটো। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের সমান্তরাল সমবায়ের একেবারে পুরো ডিটেলস। এখন এই সমান্তরাল সমবায় থেকে কিছু গাণিতিক প্রশ্ন আমরা সমাধান করব। তো প্রথম অঙ্কটা তোমরা দেখো। প্রথমে অঙ্কটা তোমরা ভালোভাবে পড়ো এবং নিজেরা ট্রাই করো। যদি হয়ে যায়
তাহলে ভালো, আর যদি না হয় তারপরে দেখবে। প্রথমে ভিডিওটাকে পজ করে নিজে ট্রাই কর। দেখো কি বলছে, তিনটি রোধ 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে। বলছে তিনটে রোধ তোমাকে দিয়েছে 10 ওহম, 15 ওহম, 20 ওহম। এই তিনটে রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ কত হবে, আর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে। এইটাই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এটাকে আমরা বলি যে 10 ওহম, 15 ওহম ও 20 ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হবে কত হবে, আর এস সমান আমরা জানি যে ডাইরেক্ট যোগফল R1 প্লাস R2 প্লাস R3, তাই কিনা। তাহলে R1 সমান দেখো 10 ওহম প্লাস 15 ওহম প্লাস 20 ওহম RS, তাহলে RS সমান কত গেল 30, 45 ওহম। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল যে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে, 45 ওহম। লিখে নাও, অতএব 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে, 45 ওহম। আবার 10 ওহম, 15 ওহম ও 20 ওহম রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ আরপি হলে, আরপি সমান কি জানি বলো তো, 1/Rp সমান কত হয়, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই কিনা। এর নিচে প্রবলেমটা আমি লিখেছি, তো এই দিকটা আমি উপরটাই মুছে দিচ্ছি, দিয়ে উপরে করছি এখানটা। তাহলে 1/Rp সমান কত হলো, R1 কত 1/10, তারপরে 1/15 প্লাস 1/20, তাহলে কত হবে যোগ করো, তাহলে 1/20, এই দুটোর লসাগু 2 প্লাস 1 প্লাস 1/15, দুবারে যোগটা করছি, তাহলে 3/20 আর 1/15, তাহলে এদের লসাগু কত হবে বলো, এরকম করে লসাগু করো 20, 15, তাহলে 5 দিয়ে যদি যায় তাহলে কত আসবে, এখানে 4, এখানে 3, 3 4 12, 5 12 60, তাহলে 60 লসাগু 60, তাহলে কত হবে 9, 3 20 60, আর এটা হচ্ছে প্লাস 4, তাহলে কত হলো 13/60। ঠিক আছে, তাহলে অতএব 1/Rp সমান কত, 13/60। অতএব Rp সমান কত, তাহলে 60/13 ওহম। লিখে নাও, অতএব রোধ তিনটি মানে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে, 60/13 ওহম। আর যদি যোগে ভুল হয়েছে তাহলে তোমাদের দোষ, ঠিক আছে, যোগটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে না ভুল আছে। তাহলে গেল এই 1 নম্বর অঙ্ক শেষ, এটা আমাদের 1 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে এখানে, এটাকেও প্রথমে তোমরা পজ করো, নিজেরা পড়ো, ট্রাই করো, তারপরে যদি না হয় তখন সলিউশনটা দেখবে। বলছে 9 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3 টুকরো করা হলো এবং টুকরো তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে। কি ঘটনাটা দেখো, বলছে এই রকম একটা রোধ তার আছে, এই তারটা রোধ কত 9 ওহম। বলছে এই তারটাকে এখন কি করা হলো, সমান 3 টুকরো করা হলো, 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, এরকম করা হলো। তাহলে বলো তো 9 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে সমান 3 টুকরো করা হলো, তাহলে রোধটাও সমান 3 ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এর রোধ কত হলো
3 ওহম, এর রোধ কত হলো 3 ওহম, এর রোধ কত হলো 3 ওহম দিয়ে 9 ওহম। এখন বলছে এই রোধ তিনটাকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তার মানে এইরকম তিনটে রোধ এরকম, বুঝতে পারলে? এরকম সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেওয়া হলে তুল্য রোধ কত হবে? তাহলে আমরা প্রথমে বলি যে 9 ওহম রোধ বিশিষ্ট তারটিকে সমান 3 টুকরো করা হলে প্রতিটি টুকরোর রোধ হবে 3 ওহম করে। ঠিক আছে, তাহলে সমাধানটা এখানে 9 ওহম রোধ বিশিষ্ট 9 ওহম রোধ বিশিষ্ট তারটিকে সমান 3 টুকরো করা হলে প্রতিটি টুকরোর রোধ হবে, প্রতিটি টুকরোর রোধ হবে কত? 9/3 ওহম সমান 3 ওহম। ওকে, এখন কি করছি? 3 ওহম মান বিশিষ্ট রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে যদি তুল্য রোধ আরপি হয়, তাহলে 1/rp সমান কি? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে 1/rp সমান 1/r1 মানে কত? 1/r1 মানে হচ্ছে 3, 1/r2 মানে কত? r2 মানে আবার 3, r3 মানে কত? আবার 3। তাহলে দেখো 3 1 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে 3/3। তাহলে কি দাঁড়ালো? অন দাঁড়ালো। অতএব আরপি সমান কত হয়ে গেল? 1 ওহম। তাহলে রোধ তিনটিকে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে, তখন তুল্য রোধের মান কত হয়ে যাচ্ছে? 1 ওহম। তাহলে বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক তোমাদেরকে আরো করতে হবে। তোমরা বই থেকে বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে এই ধরনের অঙ্কগুলো ট্রাই করো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে শেয়ার করো, সেগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওগুলোর যদি চকচকে হাতে লেখা নোটগুলো তোমরা নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে।